অলরেডি একটা মিলিটারি অ্যালায়েন্সের কথা চলছে। মিলিটারি অ্যালায়েন্স হলো বিটুইন চায়না এন্ড বাংলাদেশ, আগেও ছিল, এটা রিভাইজড হচ্ছে স্ট্রং ওয়েতে, এবং সেখানে মিয়ানমারকে চায়না আনার চেষ্টা করছে। মোদিজি নাকি আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার সঙ্গে মিটিং করতে চান না, কথাটা সত্যি না। এগুলো হলো কতগুলো হাওয়াই খবর দিচ্ছে ভারতের, কতগুলো অত্যন্ত মানে কি বলবো সস্তা দামের যে চ্যানেলগুলো আছে, যারা অহর্নিশি সকাল থেকে চিৎকার করে রাত 12টা 1টা পর্যন্ত। আমাদের দেশের যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চীন সফরে আছেন, এবং বিভিন্ন কারণে, আপনি বৈশ্বিক রাজনীতির কথাই বলুন কিংবা সাউথ এশিয়ান পলিটিক্স এর দিকে তাকিয়ে বলুন, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার অনেক দিক থেকে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ট্রেড ভলিউম কনসিডারেবল, একটা পিকচার ট্রেড ভলিউম আছে, তারপরে চীনের সাথে যে ডাইরেক্ট চীনের ইনভেস্টমেন্ট, চীনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমাদের দেশে অনেক দিন যাবতই চলে আসছে। সেই দিক থেকে চীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্ট। তো এইখানে যে বিষয়টি হয়েছে, যে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের জন্য ভারতের মধ্যে এক ধরনের উষ্মা দেখা যাচ্ছে, এটা আমিও অনুভব করেছি। বিগত 26 তারিখে উনি চীন সফরে গেলেন, সেই থেকেই ভারতের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের বক্তব্য এসছে, এবং ভারতের বিভিন্ন চ্যানেলের যে অ্যাঙ্কারিং চলছে বা টক শো গুলো চলছে, তাতে আমি এক ধরনের তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করছি। এবং সংসদে এই দেখেছেন মোটামুটি হ্যাঁ, বেশ যথেষ্ট চিল্লাপাল্লা। অস্থিরতা। আমি কয়েকটি টেলিভিশন সেন্টারের কথা বলতেই পারি, যেমন ধরেন আপনার রিপাবলিক টিভি আছে, দ্য প্রিন্ট আছে, তারপরে আরো কয়েকটি আছে, তারপরে একটা পালখি শর্মার একটা আছে, যেটা ভ্যান্টেজ, আর একটা গ্রেভিটাস। এগুলো আমি কয়েকটা নাম বললাম। এখানে দেখলাম যে যারা পার্টিসিপেট করেছেন টক শোতে, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। তো আমি তো জানি যে ভারত অত্যন্ত পক্ষ কূটনীতিক পরিচালনার একটি রাষ্ট্র, এবং আজ থেকে 2500 বছর আগে বিশ্ববিখ্যাত কূটনীতিকের জন্ম হয়েছে ভারত ভূমিতে, যার নাম চাণক্য পণ্ডিত, যাকে কৌটিল্য বলা হয়। সেই কৌটিল্যের দেশের মানুষগুলো এত অস্থির হয়ে গেল কেন, এটা আমার, এটা আসলে বোঝা যায়। এটা হলো ভারতের চীন ভীতি। হুম। এটা তো আপনি জানেনই, ভারতের সঙ্গে যে চীনের যে সেন্সিটিভ রিলেশন, কয়েকটি কারণে অনেকেই বলে থাকেন যে বর্ডার, শুধু কিন্তু বর্ডার না, ভারতের সঙ্গে যে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চায়নার, হুম। সেটা হলো 2100 মাইল, ভেরি কনসিডারেবল লং বর্ডার। এক, দুই নম্বর হলো, আপনি যে আমরা কাশ্মীরের কথা বলছি, কাশ্মীরের সাথে আমরা শুধু দ্বন্দ্ব দেখি, বা আমরা সারা বছরই একটা নেরেটিভ দেই, পপুলার নেরেটিভ, যে হুম। কনফ্লিক্টিং সিচুয়েশন গোয়িং অন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওভার কাশ্মীর। কিন্তু চায়নার সঙ্গে যে কাশ্মীরের যে কাশ্মীর নিয়ে যে ভারতের সম্পর্ক সুখকর নয়, এটা কিন্তু আমরা অনেকে বলি না। যেমন আকসাই চীন, এটা কাশ্মীরের অংশ ছিল, এটা চায়না নিয়ে গেছে। তারপরে চায়না একটা করিডোর চাচ্ছে যে বালতিস্তানের উপর দিয়ে, এটা অলরেডি পাকিস্তান গভর্নমেন্টকে চায়না রিকোয়েস্ট করেছে, এবং পাকিস্তান বোধ নীতিগতভাবে এই জায়গায় এগ্রি করেছে। সেটা যদি ঘটে, তাহলে ভারতকে প্রমাদ গুনতে হবে। এখন হুম। প্রশ্নটি হলো, চীন হলো বেনিয়ার জাত, চায়নারা কিন্তু ব্যবসা জানে, একেবারেই জাত ব্যবসায়ী। এখন বাংলাদেশের সাথে যদি চায়নার আপনার আহ, কি জানে ব্যবসায়িক সম্পর্ক যদি ভালো জায়গায় গিয়ে পৌঁছে, অত্যন্ত কনসলিডেটেড পজিশনে যায়, তো ভারতের উষ্মা প্রকাশের কারণ কি? কারণ থাকার তো কথা নয়। কারণ ভারতের সাথে তো চায়নার বাণিজ্য সম্পর্ক অনেক বেশি, এবং ট্রেড ভলিউম অনেক লম্বা। আপনারা যদি চায়নার সঙ্গে অবাধে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ একটি 18 কোটির দেশ, তারা যদি বাণিজ্য সম্পর্ক স্থাপন করে, সেখানে হুম। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়নে চাইনিজরা যদি আমাদের দেশে কন্ট্রিবিউট করে, হুম। চাইনিজ বিনিয়োগকারী ব্যবসায়ীরা যদি আমাদের দেশে বিনিয়োগ করে, তাইলে ভারতের অসুবিধা থাকার তো কথা নয়। এমন তো নয়
যে ভারত তাদের চায়নার সঙ্গে বাণিজ্য করছে না। এখন প্রশ্নটা হলো এই, আমি বাণিজ্য করলে বা আমার সম্পর্ক থাকলে সেখানে ইরিটেশনের কোনো জায়গা নেই, সমস্যা নেই, কিন্তু আপনার থাকলে অসুবিধা, এটা তো নীতি হওয়া উচিত না। ইতিমধ্যেই চায়না একটা স্ট্র্যাটেজি নিয়েছে, সেটা হলো আপনারা বোধহয় জানেন, একটা প্রপোজাল এসছে চায়না থেকেই যে বাংলাদেশ থেকে যেন অন্তত কম হলেও 3,000 যুবককে দেওয়া হয়। প্রথম বলা হয়েছিল যে 1,000, এখন সেটা রিভাইজ করে বলা হয়েছে 3,000 যুবক যুবতীদেরকে চায়নাতে নিয়ে যাবে কারিগরি ট্রেনিং দেওয়ার জন্য। হুম। তো সেটা যদি হয়, এটা যদি ইমপ্লিমেন্টেশনে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে চায়নার সঙ্গে আমাদের সখ্যতা আরো আরো কঠিন, শক্তিশালী হবে। আরেকটি জিনিস হলো এই, যেমন ধরেন, এটা আমি সত্যি কথাই বলে ফেলি, যে ভারত প্রায়ই বলে, অনেক চ্যানেলেও বলে, যে আমরা তো চিকিৎসার সুবিধা দিয়ে আসছি বাংলাদেশকে, আপনারা সুবিধা দেননি, আপনাদের চিকিৎসার বাজারটা আমাদের জন্য রমরমা। এটা তো আপনাদের স্বীকার করতে হবে, আপনাদের ডাক্তাররা তো এখন আর আগের মতো রুগী আমরা পায় না। টাকা দিয়ে এসেছি, অতিরিক্ত টাকা দিয়ে এসেছি, আপনাদের অর্থনীতিকে আমরা এক্স্যাক্টলি। বেশি। হুম। আপনি কলকাতার যে হেলথ ক্লিনিক গুলো ঢাকার রুগীতে, মানে বাংলাদেশের রুগীতে ভরপুর, তো সেই জায়গায় Right. একটা ভালো ধস নেমেছে। তো এখন হাহাকার আরো চলছে। ধস নাম, হ্যাঁ, এটা একদম সবাই জানে, আমার তো রোজই যোগাযোগ আছে কলকাতার চেহারা আমি জানি। নিউ মার্কেটের মনোহারি দোকানগুলো, যেখানে আপনার মনোহারি জিনিস বিক্রি হয়, যেখানে আপনার শাড়ি, ফ্যাব্রিক্স, বিভিন্ন শাল এগুলো বিক্রি হয়, সেই নিউ মার্কেটের দোকানগুলোর যে সেলিং ভলিউম অনেক কমে গেছে। এগুলো তো আমাদের বিবেচনায় ভারতকে বিবেচনায় রাখতে হবে কেন কমে যাচ্ছে। আরেকটি জিনিস হলো এই, চীন একটি প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশ যাতে এখানে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে অর্থাৎ ঢাকাতেই যাতে তারা বিশ্বমানের চিকিৎসা স্বাস্থ্যসেবা পেতে পারে, সেই জন্য চীন একটা প্রপোজাল দিয়েছে, একটা স্পেশালাইজড হসপিটাল করে দিবে বাংলাদেশকে। সেটা ঢাকাতে হবে এবং সেটা বহুমুখী চিকিৎসা হবে এখানে, ক্যান্সার রাইট। থেকে আরম্ভ করে আরো অনেক দুরারোগ্য ব্যাধির যেখানে ট্রিটমেন্ট হবে সেখানে। হ্যাঁ, তো সেই হসপিটালের কাজ বোধহয় আমার মনে হয় এই বছরের মাঝামাঝি কিংবা আগামী বছরের প্রথমার্ধেই চীন এখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্টে যাচ্ছে। এবং এই হসপিটালটা হবে আপনার সাউথ এশিয়ার অন্যতম একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র। সেটা যখন হয়ে যাবে, তখন বাংলাদেশের রুগীরা কিন্তু আর মানে মেডিকেল ভিসার জন্য ভারতীয় দূতাবাসের ধর্ণা দিবে না। এটাই খুব স্বাভাবিক এবং তাই রাইট। হবে। এখন তো যতটুকু শুনেছি চায়নার ভিসা, চিকিৎসার ভিসা পেতে একদিন লাগে না। আমি হ্যাঁ, এটাই একটু বলতে আমি কুনমিং চাচ্ছিলাম। শহরে, এবং আপনাকে আরেকটা খবর দেই, যে হুম। চায়না এমন একটি ব্যবস্থা নিচ্ছে স্পেশালি ফর বাংলাদেশ এন্ড মিয়ানমার, এমন একটা ব্যবস্থা নিচ্ছে যে হয়তো ভিসাও হবে না, লাগবে না। চাইনিজ এমবেসিতে গেলে ওইখানকার যে ভিসা অফিসার একটা মার্ক করে দিবে, ইয়াটার উপরে, ভিসাটার উপরে একটা মার্ক সিগনেচার করে দিবে, পারমিশন সিগনেচার, ওইটা দিলেই তারা ফ্লাই করতে পারবে। তো তাই যদি হয়, তাহলে ভারতকে কিন্তু এইগুলো মানে বিবেচনায় রেখেই কিন্তু আমাদের সাথে ভারতের ডিলিংসটা হবে। ফরাদ এখন ভাই, অনেকেই বলছেন যে আমি নরেন্দ্র একটু মোদী আপনার মহাশয়, সঙ্গে যুক্ত করি। আপনি যেটা বলছেন ওই যে জি, বিশেষ পারমিশন দিবে, পাশাপাশি হচ্ছে আপনি তো বললেন ঢাকায় যে হসপিটালটা হবে সেটা খুব উচ্চ মানের টারশিয়ারি লেভেলের চিকিৎসা হবে, কিন্তু প্রাইমারি কেয়ার বা আমাদের শুরুর দিকে একটু ট্রিটমেন্ট কেয়ারের জন্য কুমনিংয়ে মনে হয় যাওয়ার একটা বিশেষ সুবিধা চীন দেওয়ার দিয়েছে। চিন্তা ভাবনা করছে। রাইট, হ্যাঁ রাইট। এটা হ্যাঁ, এটা একদিন আমি ভিসা বলছি। পেয়ে যাওয়ার, সরাসরি চলে যেতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। আর ওই যে প্লেন ফেয়ারটাও মনে হয় নাগালের মধ্যে চলে আসবে একদম, খুব হ্যাঁ, মানে একটা সেটাই। ঐতিহাসিক, ঐতিহাসিক স্মরণীয় একটা বিষয় হতে যাচ্ছে। আর একটা জিনিস হলো তার মানে এবং হ্যাঁ, ট্রেড ফেয়ার নিয়ে যখন কথা উঠছে বলি, সাগর হুম, ভাই, হুম, বাংলাদেশে আগামী বছর হবে আপনার এশিয়ার বৃহত্তম ট্রেড ফেয়ার, যেখানে চাইনিজ ব্যবসায়ীরা তাদের গুডস নিয়ে আসবে সরাসরি, যেটা আমরা মানে একটা গোপন ক্ল্যান্ডেস্টাইন নিউজে পেলাম, বা যেটাকে বলে গোপন সংবাদ। আর এইখানে যেটা বলছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী মোদীজি নাকি আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার সঙ্গে মিটিং করতে চান না, কথাটা সত্যি না। এগুলো হলো কতগুলো হাওয়াই খবর দিচ্ছে ভারতের কতগুলো অত্যন্ত আচ্ছা, মানে কি বলবো সস্তা দামের যে চ্যানেলগুলো আছে, যারা হুম, অহর্নিশি সকাল থেকে চিৎকার করে রাত 12টা 1টা পর্যন্ত এই যে গলা ফাটানো চিৎকার করে আমাদের দু দেশের মধ্যে যে একটা স্বাভাবিক সম্পর্ক, সেই হুম, জায়গাটাকেও সংকুচিত করার জন্য তারা উঠে পড়ে নেমেছে। আসলে তা না। আমি হুম, নিশ্চিত যে ব্যাংককে নরেন্দ্র মোদী এবং প্রফেসর ডক্টর ইউনুসের মধ্যে দেখা হবে, এবং প্রফেসর ডক্টর ইউনুস কিন্তু কূটনীতির সর্বোচ্চ শিষ্টাচার বজায় রাখছেন। উনি বলেছেন যে না, আমি আগ্রহী, কথা বলবো, একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা কেন কথা বলবো না, আজকে আমাদের রাইট, ভারতের ডিপ্লোমেসি কিন্তু ফরাদ ভাই,
আজকে ভারতের ফরেন মিনিস্ট্রি বিবৃতি দিয়েই জানিয়ে দিয়েছে ব্যাংককে দেখা হবে না, মিটিং হবে না। আচ্ছা, দেখা হবে না এগুলো অনেক কথাই বলে। নরেন্দ্র মোদী মহাশয় এর ক্লোজ ডোর নীতি বাংলাদেশের সাথে চলবে না। আর কতদিন এটা এটা কিন্তু চলবে না, দেখবেন আপনি। আপনার ডিপ্লোমেসিতে শেষ কথা বলে কিছু নাই। দেখা হবে না কেন? কি করেছে বাংলাদেশ? না আমি দেখেন বলি কোন আমাদের বা ব্যক্তি ক্ষতিটা বিশেষের। কোথায়, আমাদের আমাদের ভারতের প্রয়োজনটা যে কারণে ছিল সেই প্রয়োজনটাকে আমরা চায়না থেকে পূরণ করতে পারছি কিনা। আর চায়না যদি আমাদের পাশে থাকে তাহলে নিরাপত্তার বিষয়টাও তো চায়না মনে হয় দেখবে। আর পাকিস্তান তো এদিকে আপনাকে, যখন হ্যাঁ, হচ্ছে পাকিস্তানের সাথে আপনাকে একটা আরেকটা খবর সাগর ভাই দিই আমি। অলরেডি একটা মিলিটারি অ্যালায়েন্সের কথা চলছে। এটা মারুফ ভাই হয়তো আমার চেয়ে আগেই এবং জেনে গেছে। যুক্তরাষ্ট্র তো প্রস্তাব দিয়েছে মিলিটারি আমাদের অ্যালায়েন্স হলো মনে হয় মিলিটারি অ্যালায়েন্স হলো বিটুইন চায়না এন্ড বাংলাদেশ। আগেও ছিল, এটা রিভাইজড হচ্ছে স্ট্রং ওয়েতে, এবং সেখানে মিয়ানমারকে চায়না আনার চেষ্টা করছে। সমস্যাটা হলো এই মিয়ানমারের যে বর্তমান সামরিক জান্তা যেটা, এটা দুর্বল হয়ে যাচ্ছে। তা না হলে একটা অ্যালায়েন্সের কথা, চায়না ইজ রেডি টু মেক দ্য প্রেশার অন মিয়ানমার গভর্নমেন্ট। তো সুতরাং এইটা, আর রোহিঙ্গাদের প্রবলেম নিয়েও ডক্টর ইউনুস কথা বলবেন, এবং চাইনিজ গভর্নমেন্ট তাদের ডিপ্লোমেসিতে বলেছে যে এই বিষয়টা আমরা দেখব। আসলে চায়না এই যে রোহিঙ্গা প্রবলেমটাই আসলে আমরা আমরা ফেস করতেছি। চায়না এটা খুব রোহিঙ্গার স্ট্রং বিষয়টাকে একটা কনসার্ন সমাধানের করে দিকে নাই যাচ্ছে কিন্তু। তাহলে কি মনে করেন? আমার কাছে তো মনে হয় একটা সমাধান হয়ে যাবে, কারণ চায়নাই এখানে আশা সবচেয়ে করি, বড় ফ্যাক্টর। আশা আর করছি, ভারত আশা এখানে করছি। সবচেয়ে বড় বাধা ছিল। ভারত যেহেতু থাকছে আর না, চায়না। আরেকটা জিনিস হলো ডক্টর ইউনুসের যে ব্যক্তি ইমেজ, ওনার একটা বিষয় দেখলাম আমি, পৃথিবীর যে কোনো দেশেই যান সেখানেই গেলে একটা ডিপ্লোমেসির একটা নিউ হরাইজন তৈরি করে ফেলেন। এটা হলো ওনার সারা পৃথিবীতে ভ্রমণ করে এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে ওনার যে খুব ইম্প্যাক্ট নলেজ, এটার কারণে উনি যে দেশেই যান সেটাকে উনি ইউটার্নে নেগেটিভ থাকলে এটাকে পজিটিভে নিয়ে আসেন। যেমন ধরেন উনি একজন শিক্ষাবিদ, উনি তো ওয়ার্ল্ড এবং লিডার, উনি তো শুধু বাঙালি, হ্যাঁ, উনি তো এবং ওয়ার্ল্ড বিশ্ব নেতা। বেজিং ইউনিভার্সিটি, বেজিং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওয়েট করছে। উনি একটা লেকচার অলরেডি বোধ দিয়ে ফেলেছেন কিনা আমি জানি না। হুম। আরেকটা সংস্থাতে উনি বক্তৃতা করবেন, এটা গুরুত্বপূর্ণ, এটা হলো বুয়াও ফোরাম এশিয়া। এখানে 25টা রাষ্ট্র আছে ইনক্লুডিং অস্ট্রেলিয়া, এবং ডক্টর ইউনুসেস নেম হ্যাজ বিন মেনশনড উইথ গ্রেট অনার to deliver a very unique speech, and the countries of the 25 the people the representatives of the 25 countries under the forum of Boao are eagerly waiting to listen to Dr. Yunus. তো সুতরাং এইগুলো কিন্তু একটা পজিটিভ সাইড। ঠিক এখন অন্যান্যরা যারা বলবেন তারা অনেক কথাই বলবেন। এখন তো আর কোনো কিছু ঠিক। লুকিয়ে রাখার অন্যান্যরা নাই। কাকে বলবেন, সেই পলিটিক্যাল কারণটা কি সে নিয়ে আপনার কাছে আসছি।